ইতিহাস মানেই কি শুধুই একঘেয়ে ধুলোপড়া মোটা মোটা বইয়ের পাতা? একদমই নয়। আসলে ইতিহাস হলো এক দারুণ জাদুকরী টাইম মেশিন, যা নিমিষেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে শত শত বছর আগের কোনো এক অজানা রোমাঞ্চকর পৃথিবীতে। ঠিক সেরকমই এক জাদুকরী সফরে আজ বেরোনোর সময় এসে গেছে। এই সফরে রয়েছে পড়তে পড়তে রোমাঞ্চ, অবাক করা চমক আর এমন কিছু অসাধারণ স্থাপত্যের গল্প, যা সময়ের বুক চিরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাহলে আর দেরি কেন? চলুন সোজা ঝাঁপিয়ে পড়া যাক আজকের এই দারুণ মজাদার আর শিক্ষামূলক অ্যাডভেঞ্চারে। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আখড়া স্টাডিতে। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বই বাটারফ্লাইয়ের নতুন সিলেবাস থেকে লেসন 8 অর্থাৎ বিল্ডিংস টু রিমেম্বার বা মনে রাখার মতো ইমারত নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে শুধু যে বইয়ের রিডিং পড়া হবে তা কিন্তু নয়, বরং চোখের সামনে দেখা যাবে কিভাবে একটা আস্ত ইতিহাসের পাতা একদম জীবন্ত হয়ে ওঠে। এই যে সুন্দর মানচিত্রটা দেখা যাচ্ছে, এর দিকে একটু খেয়াল করলেই বোঝা যায় আমাদের এই বাংলার বুকেই লুকিয়ে আছে কত শত অজানা গল্প। আজ ঠিক এমনই এক গল্পের একদম গভীরে প্রবেশ করা হবে। তবে মূল গল্পে ঢোকার আগে ভারতের কয়েকটি বিখ্যাত ঐতিহ্যবাহী ইমারত, মানে যাকে ইংরেজিতে বলে হেরিটেজ বিল্ডিংস, সেগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। আমাদের দেশের এই বৈচিত্র্য দেখলে সত্যি অবাক হতে হয়। দিল্লিতে রয়েছে আকাশছোঁয়া কুতুব মিনার, পাঞ্জাবের অমৃতসরের শান্ত জলের ওপর দাঁড়িয়ে থাকা অপূর্ব স্বর্ণমন্দির, আর অন্ধ্রপ্রদেশ, যা বর্তমানে তেলেঙ্গানা, সেখানকার হায়দ্রাবাদে রয়েছে বিখ্যাত চারমিনার। এগুলো কিন্তু নিছকই পাথর আর ইটের তৈরি ইমারত নয়, এগুলো হলো এক একটি যুগের জীবন্ত সাক্ষী। ঠিক এগুলোর মতোই আমাদের পশ্চিমবঙ্গের বুকেও রয়েছে এক আশ্চর্য ঐতিহাসিক ইমারত, আর আজ সেই ইমারতের গল্পটাই আমরা জানব। গল্পটা শুরু হচ্ছে দারুণ ঝলমলে একটা শনিবার সকালে। মিতা আর তার ২৫ জন সহপাঠী তাদের ইতিহাসের দিদিমণির সঙ্গে বাসে করে চন্দননগর থেকে রওনা দিয়েছে ব্যান্ডেল চার্চের দিকে। সবাই বাসের মধ্যে বেশ হইচই আর আনন্দ করছে, কারণ একসাথে ঘুরতে যাওয়ার মজাই তো আলাদা। দিদিমণি হঠাৎ জিজ্ঞেস করলেন যে ক্লাসের কেউ আগে কখনো ব্যান্ডেল চার্চে গিয়েছে কিনা। বেশিরভাগ ছাত্রছাত্রী চুপ, কারণ তারা কেউ আগে যায়নি। কিন্তু মিতা হঠাৎ দারুণ উৎসাহ নিয়ে বলে উঠল, হ্যাঁ ম্যাডাম, আমি আগে এই জায়গাটিতে এসেছি। এই কথা শোনা মাত্রই তো বাসের সবার চোখ অবাক হয়ে মিতার দিকে ঘুরে গেল। এই চমৎকার বাস যাত্রার ফাঁকে ফাঁকে কয়েকটা নতুন ইংরেজি শব্দ শিখে নিলে কেমন হয়? এই যে ছাত্রছাত্রীরা আজ সবাই মিলে ঘুরতে বেরিয়েছে, একে ইংরেজিতে বলা হয় আউটিং, যার মানে হলো একটি ছোট ভ্রমণ। এরপর ধরুন ক্লাসের প্রায় কেউই আগে ব্যান্ডেল চার্চে যায়নি, কিন্তু মিতা গিয়েছে, তাই মিতাকে বলা যায় একটা এক্সেপশন, যার মানে হলো ব্যতিক্রম বা সাধারণ নিয়মের বাইরে যা কিছু ঘটে। আর মিতার কথা শোনার পর ক্লাসের সবার মধ্যে যে প্রবল আগ্রহ তৈরি হলো তাকে বলা হয় কিন, অর্থাৎ অত্যন্ত আগ্রহী বা প্রখর। চারপাশের এই সবুজ মাঠঘাট পেরিয়ে বাস যখন এগিয়ে চলেছে, তখন ছাত্রছাত্রীদের এই কিন ইন্টারেস্ট বা প্রবল আগ্রহ কিন্তু সত্যি দেখার মতো। মিতা যেই না বলতে শুরু করেছে যে তার কাকু তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন, অমনি তার বন্ধু আমিনা অত্যন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে বসল সে সেখানে কি দেখেছিল। মিতা উত্তর দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ইতিহাসের দিদিমণি মিষ্টি হেসে তাকে থামিয়ে দিলেন। তিনি খুব সুন্দরভাবে বললেন, মিতা যদি এখনই আমাদের সব বলে দেয়, তাহলে তো আমরা এর সমস্ত খুঁটিনাটি জেনেই যাব। গির্জাটা বরং আমাদের কাছে একটা সারপ্রাইজ বা চমক হয়েই থাক। দিদিমণির এই কথাটা যেন একেবারে জাদুমন্ত্রের মতো কাজ করল। সাধারণ একটা আউটিং মুহূর্তের মধ্যে এক অজানা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে বদলে গেল। সবার মনে তখন একটাই ঘোরপাক খাচ্ছে, কি এমন রহস্য লুকিয়ে আছে ওই গির্জায়। সুনিতা নামের আরেকজন ছাত্রী তখন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, অন্য অনেক জায়গায় যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও হঠাৎ ব্যান্ডেল চার্চকেই কেন বেছে নেওয়া হলো? খুব সুন্দর আর যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। দিদিমণি তখন অত্যন্ত স্নেহের সঙ্গে বুঝিয়ে বললেন, কখনো কখনো আমরা শুধু মজা করার জন্য ঘুরতে যাই ঠিকই, কিন্তু আবার কখনো কখনো আমাদের এই ভ্রমণ কোনো স্থানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। তিনি আরও জানালেন যে এই ব্যান্ডেল চার্চ হল পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন গির্জাগুলোর মধ্যে একটি। এই কথাটা শোনার পর তো সবার চোখ বিস্ময়ে আরও বড় বড় হয়ে গেল। মিতা তখন মনে করে বলল তার কাকু নাকি তাকে বলেছিলেন যে এটাকে পর্তুগিজ সেটেলমেন্টের একটা মেমোরিয়াল হিসাবে ধরা যেতে পারে। আমিনা তো শুনে অবাক। এই কথাগুলোর মানে কি, চলুন জেনে নেওয়া যাক। মেমোরিয়াল মানে হলো স্মৃতিসৌধ, অর্থাৎ কোনো ব্যক্তি বা ঘটনার স্মৃতিতে নির্মিত কোনো ইমারত। আর সেটেলমেন্ট মানে হলো বসতি, অর্থাৎ বাইরে থেকে এসে কোনো নির্দিষ্ট স্থানে মানুষের বসবাস স্থাপন করা। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই যেন আমাদের চোখের সামনে ইতিহাসের পুরনো পর্দাটা সরে যেতে শুরু করল। ভাবুন তো, বহু শতক আগে হুগলি নদের বুকে ঠিক এভাবেই বিশাল বিশাল পালতোরা জাহাজে করে এসে নামছেন পর্তুগিজ বণিকেরা। কি অসাধারণ দৃশ্য!
গল্পের এই পর্যায়ে ইতিহাসের টাইমলাইন বা পর্যায়ক্রমটা পরপর মিলিয়ে নেওয়া খুব জরুরি। একটু পিছন ফিরে তাকালে দেখা যাবে সালটা ছিল 1571। সেই সময় পর্তুগিজরা প্রথম ব্যান্ডেলকে একটি বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। এরপর 1579 সালে তৎকালীন মুঘল সম্রাট আকবর পর্তুগিজদের হুগলি নদীর তীরে একটি শহর নির্মাণের অনুমতি দেন। আর ঠিক তার 20 বছর পর মানে 1599 সালে গোয়া থেকে আসা অগাস্টিনিয়ান সন্ন্যাসীরা ব্যান্ডেলে এই বিখ্যাত গির্জাটি নির্মাণ করেন। ভাবা যায় আক্ষরিক অর্থেই 400 বছরেরও বেশি পুরনো এক জীবন্ত ইতিহাস লুকিয়ে আছে ওই ইট পাথরের খাজে খাজে। এই ইতিহাসের সাথে জড়ে আছে আরও কয়েকটা নতুন শব্দ, যেগুলো ভালোভাবে জেনে নেওয়া দরকার। যেমন পোর্ট। পোর্টের অর্থ হল বন্দর, সেই জায়গা যেখানে সমুদ্রযাত্রাপথে পণ্য ওঠানো নামানোর জন্য জাহাজ এসে থামে। এরপর হল অগাস্টিনিয়ান। এরা হলেন সেন্ট অগাস্টিনের মতাদর্শে বিশ্বাসী অনুগামী। আর মঙ্কস মানে হল সন্ন্যাসী বা এমন ধর্মপ্রাণ মানুষ যারা নিজেদের জীবন সম্পূর্ণভাবে ধর্মের কাজে উৎসর্গ করেছেন। এই সন্ন্যাসীদের নিরলস পরিশ্রমে এবং দক্ষ নির্দেশনায় সেই ব্যস্ত আর কোলাহলমুখর বন্দরের পাশেই ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করল এক অপূর্ব সুন্দর গির্জা। ইতিহাসের সেই পুরনো পাতা থেকে এবার সোজা বর্তমানে ফিরে আসা যাক। বাস অবশেষে এসে পৌঁছাল গন্তব্যে। বাসের দরজা খুলতেই হুড়মুড় করে নেমে পড়ল সবাই। ব্যান্ডেল চার্চের সেই বিশাল সুউচ্চ গেটের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের চোখে মুখে তখন এক অসীম বিস্ময় আর আনন্দ। এতক্ষণ ধরে বাসে বসে দিদিমণির মুখে যে প্রাচীন ইতিহাসের গল্প তারা শুনছিল, ঠিক সেই জায়গাটিতেই তারা এখন সশরীরে এসে দাঁড়িয়েছে। এটা যে কি অদ্ভুত একটা অনুভূতি তা ভাষায় প্রকাশ করা কঠিন। চর্চের সামনে দাঁড়িয়ে সবাই তখন চরম এলেটেড, অর্থাৎ অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। সবাই একসাথে কথা বলে উঠছে। আমিনা তখন দিদিমণিকে জিজ্ঞেস করে বসল, 1599 সালে তৈরি হওয়া এটাই কি সেই আসল গির্জা? দিদিমণির উত্তর শুনে সবার মুখের হাসি যেন নিমেষে মিলিয়ে গেল। তিনি বেশ গম্ভীর গলায় বললেন, একেবারেই নয়। এই গির্জাটি নাকি একসময় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল মুঘলদের হুগলি সিজের সময়। সিজ মানে হলো অবরোধ, কোনো শহরকে চারপাশ থেকে সৈন্য দিয়ে ঘিরে ফেলে তার খাবার ও জলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার এক অত্যন্ত ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ। মুহূর্তের মধ্যে আনন্দিত পরিবেশের ওপর নেমে এলো এক ভীতিকর অন্ধকারের ছায়া। শুরু হলো সেই ভয়াবহ অবরোধের গল্প। গির্জা ধ্বংস করা হলো, আর সেখানকার প্রধান পুরোহিত ফাদার জুয়ান দ্য ক্রুজকে আরও কয়েক হাজার খ্রিস্টানের সঙ্গে বন্দী করে সোজা নিয়ে যাওয়া হলো সুদূর আগ্রা দুর্গে। সেখানে তখনকার পরাক্রমশালী মুঘল সম্রাট শাহজাহানের সামনে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হলো তাদের। সম্রাটের নির্দেশ ছিল অত্যন্ত কঠোর, এই বন্দীদের চরম শাস্তি দেওয়া হবে। এই অন্ধকার গম্ভীর ইতিহাসটা শুনলেই সেই মুহূর্তের চরম আতঙ্ক এবং বন্দীদের অসহায় অবস্থার কথা ভেবে বুকের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। শাস্তিটা ঠিক কী ছিল শুনলে রক্ত হিম হয়ে যাবে। বন্দীদের সামনে এনে দাঁড় করানো হলো বিশাল পাহাড় প্রমাণ সব রণহস্থি বা যুদ্ধের হাতি। এই হাতিগুলো মোটেও শান্তশিষ্ট ছিল না, তারা ছিল চরম ফেরোশিয়াস। ফেরোশিয়াস মানে হল অত্যন্ত হিংস্র এবং ভয়ঙ্কর। সম্রাটের উদ্দেশ্য ছিল এই হিংস্র হাতিদের পায়ের তলায় পিষেই বন্দীদের মৃত্যুদণ্ড দেয়া হবে। ফাদার জুয়ান দ্য ক্রুজকে যখন একটি বিশাল হাতির সামনে এনে দাঁড় করানো হলো, তখন দরবারে উপস্থিত সকলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার জোগাড়। এরপর যে কী হতে চলেছে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তেই ঘটল এক অভাবনীয় ঘটনা, যাকে বলে একেবারে মিরাকেল বা অলৌকিক ব্যাপার। যে হাতিটিকে আনা হয়েছিল ফাদারকে পিষে মারার জন্য, সেই হাতিটি অদ্ভুতভাবে একেবারে শান্ত হয়ে গেল। শুধু শান্ত হওয়াই নয়, সে অত্যন্ত সাবধানে তার সুর দিয়ে ফাদার জোয়ান দ্য ক্রুজকে তুলে নিয়ে পরম যত্নে নিজের পিঠে বসাল। এরপর সেই বিশাল হাতিটি সোজা হেঁটে গিয়ে সম্রাট শাহজাহানের সামনে নতজানু হয়ে বসল, যেন সে ওই নিরীহ মানুষটির জন্য স্বয়ং সম্রাটের কাছেই প্রাণ ভিক্ষা চাইছে। এই দৃশ্য দেখে দরবারের প্রতিটি মানুষ, এমনকি স্বয়ং সম্রাট শাহজাহানও আক্ষরিক অর্থে হতবাক হয়ে গিয়েছিলেন। হাতির এই আশ্চর্য আচরণ সম্রাট শাহজাহানের হৃদয় একেবারে গলিয়ে দিল। তিনি এতটাই প্রভাবিত হলেন যে সাথে সাথে সমস্ত বন্দীকে মুক্তি দেবার আদেশ দিলেন এবং তাদের সসম্মানে ব্যান্ডেলে ফিরিয়ে পাঠানোর ব্যবস্থাও করলেন। শুধু তাই নয়, ১৬৩৩ সালে সম্রাট শাহজাহান গির্জাটি পুনরায় নির্মাণের জন্য প্রচুর অর্থ প্রদান করলেন এবং গির্জার খরচের জন্য ৭৭৭ বিঘা জমি দান করলেন। একবার ভাবা যায় কি আশ্চর্য এই ইতিহাস। এক চরম ধ্বংসের পর শুধুমাত্র একটি অলৌকিক ঘটনার হাত ধরে কিভাবে আবার নতুন করে প্রাণ ফিরে পেল এই ব্যান্ডেল চার্চ। শাহজাহানের সেই রাজকীয় অনুদানের পর গির্জাটি আবার নতুন করে মাথা তুলে দাঁড়ায়। তবে ১৬৩৩ সালের পর থেকে আজ পর্যন্ত এই ইমারতটির ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। দিদিমণি বুঝিয়ে বললেন যে সেই সময় থেকে আজ অবধি এই গির্জাটিকে বহুবার মডিফাইড করা হয়েছে।
মডিফাইড কথাটির অর্থ হল পরিবর্তিত বা সংশোধিত করা। সময়ের সাথে সাথে মেরামতির প্রয়োজনে বা নতুন কিছু যোগ করার জন্যে গির্জার কাঠামোতে নানা পরিবর্তন আনা হয়েছে। তাই আজ আমরা চার্চের যে রূপটি দেখছি তা মূলত ওই 400 বছরের বিবর্তনেরই একটি অত্যন্ত সুন্দর নিদর্শন। দিদিমণির মুখে এই রোমহর্ষক ইতিহাস শোনার পর ছাত্রছাত্রীরা যখন চার্চের ভেতরে পা রাখল তখন তাদের দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে চার্চের প্রতিটি কোণা ঘুরে দেখতে লাগল। তারা দেখল এক সুবিশাল প্রার্থনা কক্ষ বা প্রেয়ার হল, চার্চের সামনে দাঁড় করানো জাহাজের একটি বিশাল মাস্তুল, একটি শান্তস্নিগ্ধ কবরস্থান, দেওয়ালে আঁকা যীশুখ্রিস্টের অপূর্ব সব ছবি, মাদার মেরির একটি সুন্দর মূর্তি আর এমন একটি বিশাল ঘড়ি যার চারদিকেই মুখ রয়েছে। চারপাশের প্রতিটি জিনিস যেন ফিসফিস করে অতীতের সেই রোমাঞ্চকর গল্পগুলোই বলে চলেছিল। মিতা আর তার বন্ধুরা চার্চের ভিতরে যে জিনিসগুলো দেখল তার মধ্যে দুটো নতুন শব্দের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। প্রথমটি হল মাস্ট বা মাস্তুল। মাস্তুল হল জাহাজের পাল খাটানোর জন্য ব্যবহৃত একটি অত্যন্ত উঁচু এবং শক্ত খুঁটি। চার্চের সামনে রাখা এই মাস্তুলটি পর্তুগিজ নাবিকদের সমুদ্রযাত্রার এক অনন্য স্মৃতি বহন করে চলেছে। আর দ্বিতীয় শব্দটি হল সিমিটারি বা সিমিট্রি, যার অর্থ হল কবরস্থান বা মৃতদেহ সমাহিত করার পবিত্র স্থান। চার্চের এই শান্ত প্রাঙ্গণটি আমাদের মনে করিয়ে দেয় সেই সব মানুষদের কথা যারা বহু শতক আগে এই স্থানেই নিজেদের সম্পূর্ণ জীবন অতিবাহিত করেছেন। দিনের শেষে সূর্য যখন ডুবতে শুরু করেছে তখন সবাই আবার বাসে এসে উঠল, কিন্তু সবার মন তখন এক অদ্ভুত তৃপ্তিতে ভরা। এই ট্রিপটা শুধুমাত্র একটা সাধারণ বনভোজন বা মজা করার বিষয় ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই একটা রিওয়ার্ডিং জার্নি বা অত্যন্ত ফলপ্রসূ একটা ভ্রমণ। মিতা, আমিনা, সুনিতা থেকে শুরু করে ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রী আজ নতুন করে ইতিহাসকে ভালোবাসতে শিখেছে। তারা বুঝতে পেরেছে যে পুরনো ইট পাথরের ইমারতগুলো আসলে কথা বলতে পারে, যদি শুধু সঠিক মন দিয়ে তাদের গল্প শোনার চেষ্টা করা যায়। ব্যান্ডেল চার্চের এই অসাধারণ গল্প তো আমরা জানলাম, কিন্তু একবার ভেবে দেখা যাক তো আমাদের নিজেদের শহর বা গ্রামের আশেপাশেও কি এমন কোনো পুরনো মন্দির, মসজিদ, গির্জা বা ভাঙা জমিদার বাড়ি আছে? কে বলতে পারে হয়তো তার চূড়োয় বা দেওয়ালের খাঁজে খাঁজেও লুকিয়ে আছে ঠিক এরকমই কোনো রোমাঞ্চকর ঐতিহাসিক রহস্য যা শুধুমাত্র আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে। তাই চোখ কান খোলা রেখে চারপাশের ইতিহাসকে নতুন করে চেনার চেষ্টা করা যেতেই পারে, কারণ আমাদের চারপাশের প্রতিটি পুরনো দেওয়াল হয়তো কোনো না কোনো অজানা গল্প বলার জন্যই দাঁড়িয়ে আছে। আজকের এই রোমাঞ্চকর ঐতিহাসিক বিশ্লেষণমূলক পর্বটি এখানেই শেষ হচ্ছে। আশা করা যায় ব্যান্ডেল চার্চের এই রোমহর্ষক গল্প এবং হাতির সেই অলৌকিক ঘটনা সবার দারুণ লেগেছে। যদি এইরকম আরও অনেক মজার, তথ্যবহুল এবং রঙিন অ্যানিমেটেড শিক্ষামূলক পর্ব দেখতে ভালো লাগে, তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে নেওয়া হোক। আর হ্যাঁ, আমাদের আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই নতুন নতুন জিনিস শিখতে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। আজকের মতো বিদায়।